প্রিয় ছাত্রছাত্রী, আজ আমাদের নবম শ্রেণীর একটি কবিতা আকাশের সাতটি তারা এই নিয়ে আলোচনা। একজন শিল্পী যেমন রং তুলি নিয়ে ছবি আঁকেন, সুন্দর করে ক্যানভাসের মধ্যে ফুটিয়ে তোলেন তার মনের মধ্যে জমে থাকা প্রকৃতিকে, তার সৌন্দর্যকে, ঠিক তেমনি কবি জীবনানন্দ দাশ, রূপসী বাংলার প্রেমিক কবি, তিনি বাংলা প্রকৃতির রূপ সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন তার রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতার ছত্রে ছত্রে। কিন্তু মজার কথা হলো এই যে রূপসী বাংলা কাব্যগ্রন্থ তিনি জীবিতকালে প্রকাশ করেননি, অযত্নে অবহেলায় ট্যাঙ্কের মধ্যে পড়েছিল। যাকে আমরা রূপসী বাংলার প্রেমিক কবি বলে চিনি, সেই রূপসী বাংলার প্রেমিক কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা প্রকাশ পেল তার মৃত্যুর পর। আর তিনি সেই রূপসী বাংলার কবি হয়েই আমাদের কাছে পরিচিত হয়ে গেলেন। আজকে সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা, আমাদের নবম শ্রেণীর পাঠ্য আকাশে সাতটি তারা। রূপসী বাংলার কবিতাগুলিতে নামকরণ তিনি করে যেতে পারেননি, তাই কবিতার যে প্রথম লাইন, এই কবিতাটার প্রথম লাইন, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি, এই নামেই কিন্তু রূপসী বাংলা কাব্যগ্রন্থে কবিতাটি প্রকাশ পেয়েছিল। পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সাহিত্য সঞ্চয়ন বইটি বের করেছেন, সেখানে এই কবিতাটির নাম আছে আকাশে সাতটি তারা। এই আকাশে সাতটি তারা কবিতার মধ্যে কবি জীবনানন্দ দাশের বঙ্গ প্রকৃতির প্রতি যে প্রেম, যে ভালোবাসা, প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গ প্রকৃতি ছাড়া, বাংলার সবুজ সতেজ শ্যামল ঘাস বনভূমি ছাড়া আর কিছুই যে ভাবতে পারেন না, তার জীবনে যে অন্য কিছুর অস্তিত্ব নেই, তিনি যে শুধুমাত্র বাংলার নিবেদিত প্রাণ, বাংলার জন্যই যে তার জন্ম, বাংলার জন্যই যে তার বেঁচে থাকা, বাংলার মাটিতেই যে মরণে তার শান্তি, সেই কথাটা যেন আমরা ছত্রে ছত্রে উপলব্ধি করতে পারি। তাই তো কবি বলে গেলেন শেষ পর্যন্ত যে আমি বাংলা মরেও যদি যাই, যেন বাংলার মাটির নিচে শুয়ে থাকি অর্ধ নারীশ্বর হয়ে। এই কবিতায় ঠিক সেই রকমই আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে সচেতন রাখতে হবে। অনুভূতির কবিতা একটা, ভাবনার কবিতা একটা, ভাবনার জগতের কবিতা একটা। আমাদের পঞ্চ ইন্দ্রিয় সবগুলোকে সক্রিয় রাখতে হবে কবি সেই অনুভূতিগুলোকে ছুঁয়ে দেখার জন্য, কবিতাটার রস, কবিতাটার ভাবনাকে উপলব্ধি করবার জন্য। আকাশে সাতটা তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি, বাংলার শান্ত সমাহিত বাংলার সন্ধ্যাকালীন পরিবেশের একটা ছবি। যখন আকাশে সবেমাত্র সাতটা তারা উদিত হয়েছে, আমি ছবিটি একটু আঁকার চেষ্টা করেছি। সেই সাতটা তারা যখন সবেমাত্র আকাশে উঠেছে, তখন কবি কি করে থাকেন না, এই বাংলা প্রকৃতির সবুজ শ্যামল নরম ঘাসের মধ্যে বসে থেকে তার রূপ রস বর্ণগন্ধকে উপলব্ধি করবার চেষ্টা করেন। পরের লাইনেই কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। দিনান্তের সূর্য পশ্চিম দিগন্তে যখন হেলে গেছে, সূর্যদেব যখন পাটে বসেছেন পশ্চিম দিগন্তে, সেই সময়কার পশ্চিম দিগন্তে রঙের যে খেলা, সেই রঙের খেলাকে কবি এখানে কল্পনা করলেন কামরাঙা লাল মেঘ। কামরাঙা আমাদের অতি পরিচিত একটি ফল, 5 শিরা 6 শিরা বা 7 শিরা বিশিষ্ট এই ফলটি। কাঁচা থাকে তখন সবুজ, তারপর যখন পাকে একটু হলুদ, তারপর অদ্ভুত তার এক রঙের ছটা হয়, যে রঙের ছটার সঙ্গে কবি তুলনা করছেন পশ্চিম দিগন্তে হেলে যাওয়া সূর্যের। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো। এই মনিয়া পাখি গাঢ় বর্ণের একটা পাখি, যে মৃত মনিয়া পাখির সঙ্গে কামরাঙা লাল মেঘের সঙ্গে কবি কি তুলনা করছেন না, গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। কে ডুবে গেছে না, কামরাঙা লাল মেঘ ডুবে গেছে মৃত মনিয়ার রং ধারণ করে। এইখানে একটা কথা, যে জীবনানন্দ দাশের কবিতা যেন চিত্র রূপময়, প্রত্যেকটা লাইনে এক একটা চিত্র এসে যেন, ছবিরা এসে যেন ভিড় করে থাকে তার কবিতার মধ্যে। এই কামরাঙা লাল মেঘ
এই মেঘটাকে কবি কল্পনা করলেন মৃত মণিয়ার মতো। পশ্চিম দিগন্তে সূর্য যখন অস্ত যাব হয়েছে, ঠিক সেই সময়ে পশ্চিম দিগন্তে তাকালে আমরা যে মেঘের ছটা দেখতে পাই, আলোর খেলা দেখতে পাই, সেই আলোর খেলাকে কবি কামরাঙ্গালের মেঘকে মৃত মণিয়ার সঙ্গে তুলনা করলেন এবং সে যেন গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। গঙ্গা যেখানে সাগরে মিলিত হয়েছে, সেই গঙ্গা সাগরের মেলা হয় যে জায়গাটায়, সেই জায়গাটায় দিগন্ত বিস্তৃত যে জলভূমি, জলরাশি, সেই জলরাশিতে ডুবে যাওয়া কল্পনা করছেন কামরাঙ্গালাল মেঘের মধ্য দিয়ে সূর্যের রশ্মিকে। আসিয়াছে, পরে দেখো, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। বাংলার প্রকৃতি এমন একটা প্রকৃতি যে দুটি সময়ে এই বাংলার প্রকৃতিতে কোনো ঝড় ঝঞ্ঝা সাধারণত হয় না। কোন দুটো সময় না, সেই দুটো সময় হলো এক অতি প্রত্যুষকাল, এক সায়ংকাল। সেই সায়ংকালে বা অতি প্রত্যুষকালে প্রকৃতি যেন থম মেরে থাকে, চুপ করে বসে থাকে। সেই সময়টা আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কিন্তু মজা হচ্ছে, সন্ধ্যাকালীন সময়ে পশ্চিম দিগন্তে সূর্য যখন অস্ত যাচ্ছে, রঙের খেলা চলছে, তখন তো নীল সন্ধ্যা নয়, তখন তো সন্ধ্যার রং আলাদা। সূর্যের ডুবন্ত রঙের সঙ্গে কবি নীল সন্ধ্যা কোথায় পেলেন? খুব সূক্ষ্মভাবে যদি আমরা দেখি, সূর্য ডুবতে ডুবতে কবি তো খুব সূক্ষ্মভাবেই অনুভব করেছেন, উপলব্ধি করেছেন। আমাদেরকেও সেই দৃষ্টি নিয়ে দেখতে হবে। যখন সূর্যের রং ফিকে হতে 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 একদম পশ্চিম দিগন্তে সূর্য অস্ত চলে যায়, ঠিক তার প্রাক লগ্নে সেই সময়টাতে পূব দিগন্ত, পশ্চিম দিগন্ত ওই নীল বর্ণ ধারণ করে। তাই কবি এখানে কিন্তু নীল সন্ধ্যার কথা বললেন। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা, বাংলার প্রকৃতিতে যে সন্ধ্যা ঘনিয়ে এসছে, সন্ধ্যা নেমে এসেছে, কবি সেই সন্ধ্যার নেমে আসাকে কেশবতী কন্যার সঙ্গে তুলনা করলেন। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। বাংলা প্রকৃতি এবং কবি যেন মিলেমিশে একাকার হতে শুরু করেছেন। কেশবতী কন্যা কি করেছে? আকাশে এসে আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। কেশবতী কন্যা তার চুলকে বিলিয়ে দিয়েছে, বিছিয়ে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে গোটা বাংলা প্রকৃতিতে। কবি বসে আছেন সবুজ ঘাসে, কবির চোখের পরে, মুখের পরে যেন তার চুলের স্পর্শ লাগছে। সন্ধ্যা যেন কবিকে ছুঁয়ে 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 চলে যাচ্ছে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কেউ, সত্যিই তাই। এই কন্যার যে সৌন্দর্য, এই কন্যার যে স্নিগ্ধতা, এই কন্যা কেশবতী কন্যার চুলের রাশির যে গভীরতা, বাংলা প্রকৃতিতে নেমে আসা সন্ধ্যার যে সৌন্দর্য, তা পৃথিবীর কোথাও কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তাই কবি বললেন পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কেউ, মানে আমার বাংলার প্রকৃতিকে দেখেনি, বাংলার সৌন্দর্যকে দেখেনি, বাংলার সৌন্দর্যের মধ্যে সন্ধ্যাবেলায় ঘনিয়ে আসা কেশবতী কন্যাকে দেখেনি। দেখি নাই অত অজস্র চুলের চুমা। এই অজস্র চুলের চুমা গোটা বঙ্গ প্রকৃতি জুড়ে যে সন্ধ্যাবেলায় অন্ধকার ঘনিয়ে আসছে, গোটা বঙ্গ প্রকৃতিতে, সারা বাংলাদেশে হিজলে, কাঁঠালে, জামে, ঝড়ে অবিরত অজস্র চুলের চুমা ঝরে পড়ছে। কোথায় না, হিজল গাছে, জাম গাছে, কাঁঠাল গাছে অবিরত ঝরে পড়ছে। যে ঝরে পড়ার কোনো শেষ নেই, যে ঝরে পড়ার কোনো বিরাম নেই। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। এই রূপসীর চুলের বিন্যাসে সন্ধ্যাকালীন সময়ে যখন শঙ্খধ্বনি ওঠে প্রকৃতিতে, তখন কিন্তু অদ্ভুত একটা গন্ধে মাতোয়ারা হয়ে ওঠে আমাদের প্রকৃতি। সেই অদ্ভুত গন্ধ মেখে কিন্তু কবি, সেই প্রথমেই বলেছিলাম যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে সচেতন করতে হবে, আমাদের অনুভূতির জগৎগুলোকে সচেতন করতে হবে, আমাদের ভাবনার জগৎগুলোকে সচেতন করতে হবে। এইখানে যে গন্ধের কথা বলা হচ্ছে, কবি বলতে চাইছেন সেই গন্ধ কিন্তু আমরা পাবো কোথায়? আমার বঙ্গ প্রকৃতিতে পাবো। সেই সময় চারিদিকে যদি আমাদের ইন্দ্রিয় সচেতন হয়, তবে কিন্তু সেই গন্ধের স্পর্শও আমরা পাবো। পৃথিবীর কোনো পথে এ গন্ধ কিন্তু কোথাও খেলা করে না। নরম ধানের গন্ধ অদ্ভুত। আমি আগে তোমাদেরকে বলিনি একটুখানি যে এই কবিতাটা হচ্ছে সনেট ধর্মী কবিতা। আর একটু বড় হলে তোমরা যখন দশম, একাদশ, দ্বাদশে উঠবে, তখন এই কবির জীবনানন্দ দাশের আরেকটা পরিচয় পাবে। সেই পরিচয় হলো
তিনি শুধুমাত্র প্রকৃতি প্রেমিক কবি নন, তিনি শুধুমাত্র বাস্তববাদী কবি নন, তিনি পড়া বাস্তবতাবাদী কবি। এই যে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, সত্যি তাই যে নরম ধানের গন্ধ, আমরা প্রতিদিন কত নরম ধানের গন্ধ মারিয়ে চলে যায়, নরম ধান মারিয়ে চলে যায়, ঘাস মারিয়ে চলে যায়, তার গন্ধটা আমাদের নাকে এসে পৌঁছায় না। যদিও বা এসে পৌঁছায়, আমাদের চেতনার জগতে গিয়ে আঘাত করে না, আমাদের ভাবনার জগতে গিয়ে আঘাত করে না। তাই নরম ধানের গন্ধ আমাদেরকে ভাবায় না। কবি কিন্তু সেই নরম ধানের গন্ধ পেয়েছেন। কবি সেই কলমি ঘ্রাণ, কলমি হলো বাংলার প্রকৃতিতে গজিয়ে ওঠা এক ধরনের শাক, জলাভূমিতেই প্রায় হয়ে থাকে। হাঁসের পালক, স্বর আমরা দেখি জলাভূমিতে এক ধরনের সরু কাঠির মতো হয় স্বর গাছ। পুকুরের জল, চাঁদা মাছ, চাঁদা স্বচ্ছ ছোট মিষ্টি জলের মাছ, স্বচ্ছ একদম পাতলা ছোট্ট একটা মাছ, সরপুটি ছোট মাছ, তাদের যে মৃদু ঘ্রাণ, এবং কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, এইখানেই তো বোঝা যাচ্ছে যে কবি বাস্তবতার জগৎ থেকে আরো একটু এগিয়ে আছেন। কবি পড়া বাস্তবতাবাদী কবি। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, চাঁদা মাছ, সরপুটিদের গন্ধ, পুকুরের জল, হাঁসের পালক, স্বর, কলমির ঘ্রাণ, নরম ধানের গন্ধ। কবির কিন্তু শ্রবণেন্দ্রিয়কে, কবির কিন্তু ঘ্রাণেন্দ্রিয়কে, বা কবি এই শুনছেন, দেখছেন, গন্ধগুলোকে উপলব্ধি করছেন তার চেতনা দিয়ে। তাই এইভাবে আমরা যদি অনুভূতির জগৎগুলোকে সচেতন করে তুলতে না পারি, তাহলে কিন্তু বোঝা কঠিন হয়ে যাবে। এই যে কিশোরী বলতে কোনটা? 10 থেকে 14 বছরের বালিকা বধূ, সে কিন্তু আগে পুকুর ঘাটে যেত, পুকুর ঘাটে চাল নিয়ে গিয়ে জল ধুয়ে আসতো। তখন তো এত ভালো ব্যবস্থা ছিল না। সেই যে চাল ধোয়া ভিজে হাতের গন্ধ, সেই গন্ধও কিন্তু কবির নাকে এসেছে, এবং সেই গন্ধে কবি মাতোয়ারা হয়েছেন। সেই গন্ধ আমার বাংলা প্রকৃতির গন্ধ, সেই গন্ধেও আমার বাংলা প্রকৃতি মাতোয়ারা হয়েছে। তাও আমার বাংলা প্রকৃতির অঙ্গ। কিশোরের পায়ে দলা মুথা ঘাস, এক ধরনের ঘাস, মুথা ঘাস, যে ঘাসের শেকড় আমরা ছোটবেলায় অনেক খেলা করেছি, ওই ঘাসটা তুলে শেকড়টাকে ঘষে দিতাম, গন্ধ শুকতাম, অদ্ভুত একটা মাদকতা মাখানো গন্ধ পেতাম আমরা। সেই মুথা ঘাস, কিশোর যখন চলে যায় মাঠের মধ্য দিয়ে দুরন্ত পায়ে সন্ধে সন্ধে তাল মিলিয়ে যখন হেঁটে যায়, ছুটে যায়, দৌড়ে যায়, তখন কিশোরের পায়ে সেই ঘাসের কিন্তু, মুথা ঘাসের কিন্তু অদ্ভুত একটা গন্ধ ভেসে আসে আমাদের বঙ্গ প্রকৃতিতে। সেই গন্ধও কিন্তু কবির নাকে এসেছে, আমাদেরকেও সেই গন্ধ উপলব্ধি করতে হবে। বলছে কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, নিস্তরঙ্গ বাংলা প্রকৃতির যে বিষাদময়তা, আমাদের এই নিস্তরঙ্গ বাংলা প্রকৃতির যে বিষাদময়তা, লাল লাল বটের ফলের গন্ধের যে ক্লান্ত নীরবতা, সেই ক্লান্ত নীরবতার মধ্যেই ঝরে পড়ছে নিস্তরঙ্গ বাংলা প্রকৃতির বিষাদময়তাই ফুটে উঠছে। বট ফল ঝরে পড়বার পর পায়ে মারিয়ে দেওয়া হয়, তারও কিন্তু একটা বিষাদময়তা থাকে, ব্যথিত থাকে, গন্ধ থাকে। সেই ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতাকেও কবি কিন্তু কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। আর এই সবগুলোকে নিয়ে আমার বাংলা প্রকৃতি, এরই মাঝে বাংলার প্রাণ, সব কিছুর মধ্যে চাঁদা, সরপুটি, কিশোরী চাল দেওয়া, স্বর, সব কিছুর মধ্যে আকাশে 7টি তারা, সব নিয়ে আমার বাংলার প্রাণ। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। 7টা তারা যখন ফুটে উঠেছে, কবি টের পান। কবি কি টের পান? না, টের পান বাংলার সৌন্দর্য টের পান, বাংলার অপরূপ রূপ সৌন্দর্য কবি টের পান, বাংলার যে মোহিত করা মনোমুগ্ধকর পরিবেশ, সেই মনোমুগ্ধকর পরিবেশ কবি টের পান। এই কবিতাটা লেখা হয়েছে সনেট জাতীয় স্টাইলে, তাই কবিতাটা সনেট ধর্মী কবিতা, 14 পদী কবিতা। আর 7টি তারার যে নাম, আকাশে 7টি তারা, যারা জিজ্ঞাসু পাঠক তাদের জন্য বলে রাখছে আকাশে 7টি তারা, সেই 7টি তারার নাম আছে। দেখো, প্রথমেই ছিল আকাশে 7টি তারা, সেই 7টি তারার নাম তোমরা লিখে রাখতে পারো, আমি আস্তে আস্তে বলছি। মরিচি 1 নম্বর, 2 নম্বরে অত্রি, 3 নম্বরে অঙ্গিরা, 4 নম্বরে পুলস্ত, 5 নম্বরে পুলহ, 6 নম্বরে কটু, আর 7 নম্বরে বশিষ্ঠ। এই 7টি তারার নাম মুখস্থ রাখতে পারো। আর কবিতাটা লেখা হয়েছে সনেট বা 14 পদী কবিতাগুলি স্টাইলে। কবিতাটা তোমরা শোনো, বোঝো, না বুঝতে পারলে আমাকে যোগাযোগ করো। ধন্যবাদ।